আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সকলকে নতুন আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কংক্রিট ও স্টিলের রেজিস্ট্রিং মোমেন্ট নির্ণয় করা। ওকে, শুরু করা যাক। এটা আয়তাকার আরসিসি বিমের কংক্রিট ও স্টিলের রেজিস্ট্রিং মোমেন্ট কত এবং বিমটি ব্যালেন্সড বিম কিনা যুক্তি দাও। তথ্যাদি হিসেবে দেওয়া আছে বিমের প্রস্থ 25 সেন্টিমিটার, কার্যকরী গভীরতা 45 সেন্টিমিটার, এফসি কংক্রিটের পীড়ন, আমরা জানি এফসি কংক্রিটের পীড়ন 94.5 কেজি সেন্টিমিটার স্কোয়ার। এফএস স্টিলের পীড়ন দেওয়া আছে এত কেজি বাই সেন্টিমিটার স্কোয়ার। এন মডুলার রেশিও দেওয়া আছে 9। এএস এরিয়া অফ স্টিল, স্টিলের ক্ষেত্রফল দেওয়া আছে। তিনটা রড ব্যবহার করা হয়েছে 25 মিলিমিটার ডায়া বার। ওকে, আমরা জানি কংক্রিট আর স্টিলের রেজিস্ট্রিং মোমেন্ট নির্ণয় করার জন্য এক্স এর মান লাগে। এক্স এর মানটা আগে আমরা বের করে নেই। উই নো বি এক্স স্কোয়ার বাই 2 ইকুয়াল টু এন এস ডি মাইনাস এক্স। বি হচ্ছে আমাদের বিমের প্রস্থ, দেওয়া আছে 25 সেন্টিমিটার। এক্স স্কোয়ার, এক্স এর মান আপাতত আমাদের প্রয়োজন, যেহেতু স্টিল এবং কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট আমরা ক্যালকুলেশন করব। ইকুয়াল টু এন, এন হচ্ছে মডুলার রেশিও, প্রশ্নে দেওয়া আছে মডুলার রেশিও ইকুয়াল টু 9। এএস এরিয়া অফ স্টিল, এরিয়া অফ স্টিল, স্টিল দেওয়া আছে, এরিয়াটা আমরা বের করে নেই। তিনটা রড ব্যবহার করা হয়েছে 25 মিলিমিটার ব্যাসে। সো এএসটি ইকুয়াল টু 5/4। 25 মিলিমিটার ব্যাস, যেহেতু অন্যান্য মান সেন্টিমিটারে, আমরা এরিয়াটাও সেন্টিমিটার স্কোয়ারে বের করব। 5d4 5d স্কোয়ার বাই 4 মিলিমিটার আছে, সেন্টিমিটারে গেলাম, একটা এরিয়া পাইলাম, কিন্তু ব্যবহার করা হয়েছে তিনটা, 3 দ্বারা গুণ। Five by 4 into 25/10 তার হোল স্কয়ার ইনটু 3টা ব্যবহার করা হয়েছিল। এরিয়াটা পাচ্ছি 14.72 সেন্টিমিটার স্কয়ার। আমরা মানটা বসিয়ে দিই। ডি ভীমের কার্যকরী গভীরতা, প্রশ্নেই দেওয়া আছে 45 সেন্টিমিটার মাইনাস এক্স, এক্সটা আমাদের প্রয়োজন। আমরা ক্যালকুলেশন করলে মান পাচ্ছি 45 minus x, সেন্টিমিটার। এখন প্রশ্ন চাওয়া মান আমরা বের করব। কংক্রিট এবং স্টিলের রেজিস্টিং মোমেন্ট, আমরা কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট ইকুয়াল টু জানি কংক্রিটের রেজিস্ট্রিং মোমেন্ট এম সি দ্বারা প্রকাশ করা হয়। এম এ মোমেন্ট, সি তে কংক্রিট। সূত্র হচ্ছে হাফ ইন্টু বি এক্স এফ সি ডি মাইনাস এক্স বাই 3। হাফ ইন্টু বি এক্স এফ সি ডি মাইনাস এক্স বাই 3 ইকুয়াল টু হাফ। বি ভীমের প্রস্থ 25 সেন্টিমিটার, 25 ইন্টু এক্স নিরপেক্ষ অক্ষের অবস্থান আমরা বের করেছি 17.18। হাফ বি এক্স গেল
এফসি যেহেতু কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট নির্ণয় করতেছি, কংক্রিটের পীড়ন যেটা প্রশ্নে দেওয়া আছে আমাদের 94.5 ইন্টু ডি, ডি হচ্ছে বিমের কার্যকরী গভীরতা 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার মাইনাস এক্স নিরপেক্ষ অক্ষের অবস্থান আমরা বের করেছি 17.18 বাই 3 সূত্রের 3। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট পেয়ে যাব from 5 into b 25 সেন্টিমিটার ছিল, ওকে x নিরপেক্ষ অক্ষের অবস্থান 17.18, ওকে bx fc 19.45 94.5 into d minus x by 3, okay 17.18 by 3 মাইনাস দিছে আমাদের 79008.1175 কেজি সেন্টিমিটার। একটা অ্যান্সার আমরা পেলাম, এটা হচ্ছে কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট। ওকে, এক্স এর মানটা আমরা এখানে লিখে নেই 17.18 সেন্টিমিটার। আমরা স্টিলের রেজিস্টিং মোমেন্টটা এখানে বের করি। স্টিলের রেজিস্টিং মোমেন্ট ইকুয়াল টু আমরা কি জানি, স্টিলের resisting moment mt equal to fs as d minus x by 3, ওকে fs কি স্টিলের পীড়ন যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। into as area of steel আমরা বের করে নিয়েছি 14.72, ডি বিমের কার্যকরী গভীরতা প্রশ্নে আমাদের দেওয়া আছে 45 সেন্টিমিটার, এক্স একটু আগে আমরা বের করে নিয়েছিলাম সূত্র দিয়ে, সেখান থেকে আমরা পেয়েছিলাম 17.18 আর সূত্রের ধীরে। ওকে, ক্যালকুলেশন করলে আমরা মান পাচ্ছি 809344.85 কেজি সেন্টিমিটার। আমাদের আর একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ওকে, আমাদের প্রশ্ন বলা হয়েছিল কংক্রিট ও স্টিলের রেজিস্টিং মোমেন্ট কত। আমরা দুইটাই সূত্র প্রয়োগ করে নির্ণয় করলাম দুইটা কংক্রিট এবং স্টিলের রেজিস্টিং মোমেন্ট। এই সূত্রগুলোর মধ্যে এক্সট্রা আমাদের আননোন ছিল, বাকি তথ্যগুলি আমাদের প্রশ্নে দেওয়া ছিল।
এক্সট্রা আননোন ছিল, সেটা বের করে আমরা সূত্র জানি, সূত্র প্রয়োগ করে আমরা প্রথমে এক্স এর মান বের করেছি, দেন স্টিলের রেজিস্টিং মোমেন্ট এবং কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট আমরা নির্ণয় করেছি। এখন বলছে কংক্রিট ও স্টিলের রেজিস্টিং মোমেন্ট কত আমরা পেয়েছি, পাশাপাশি বলছে যে বিমটি ব্যালেন্সিড ভীম কিনা যুক্তি দাও। এখন আমাদের প্রথমেই জানা উচিত যে ব্যালেন্সিড ভীম কি, দেন এর সাথে কম্পেয়ার করা উচিত ভীমটা কি ব্যালেন্সিড নাকি না ব্যালেন্সিড নয়। ব্যালেন্সিড বিম হচ্ছে ওই সকল বিম যে সকল বিমের চাপ এলাকার কংক্রিটের ক্ষেত্রফল এবং টান এলাকার স্টিলের ক্ষেত্রফল এমনভাবে ডিজাইন করা হয় যাতে একই পরিমাণ লোড প্রয়োগে চাপ এলাকায় এবং স্টিলের টান এলাকায় পূর্ণমাত্রায় পীড়ন একই সাথে উৎপন্ন হয়, একই সাথে চাপ এলাকায় এবং একই সাথে টান এলাকায় পীড়ন উৎপন্ন হয়। সেটা হচ্ছে মূলত ব্যালেন্সিড ভীম। আর ব্যালেন্সিড এ ধরনের ডিজাইনকে মূলত বলা হয় ব্যালেন্সিড ডিজাইন বা ইকোনমিক ডিজাইন। এ ধরনের ভীম মূলত ডিজাইন করা সম্ভব নয়। আর ব্যালেন্সিড ভীম কিভাবে ব্যর্থ হতে পারে? ব্যালেন্সিড বিম এভাবে ব্যর্থ হতে পারে যে যেহেতু একই সাথে চাপ এলাকায় এবং টান এলাকায় পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হয়, তাহলে দুইটা একই সাথে ফেল করবে, তাহলে কোনো প্রকার সতর্কতামূলক চিহ্ন বা নির্দেশনা পাওয়া যাবে না। সো বাস্তব ক্ষেত্রে মূলত ব্যালেন্সিড ভীম ডিজাইন করা সম্ভব নয় বা সম্ভব করা যায় না। এখন বলছে বিমটি ব্যালেন্সিড বিম কিনা। আমরা যেহেতু কংক্রিট এবং স্টিলের রেজিস্টিং মোমেন্টের মান দুইটা আলাদা আলাদা পাচ্ছি, এখানে একটা মান পাচ্ছি, এখানে একটা মান পাচ্ছি, যেটা হচ্ছে কংক্রিটের যে রেজিস্টিং মোমেন্ট এর তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে স্টিলের রেজিস্টিং মোমেন্টের পরিমাণ বেশি, অর্থাৎ দুইটা ডিফারেন্স। সো আমরা বলতেই পারি যে বিমটি ব্যালেন্সিড বিম নয়। শুরুতে আমরা এতটুকু বলতে পারি যে বিমটি ব্যালেন্সিড বিম নয়। বিমটি ব্যালেন্সিড বিম নয়। ওকে, এখন তাহলে আমরা দেখব যে বিমটা কি ধরনের বিমের মধ্যে পড়ছে, আন্ডার রিইনফোর্সমেন্ট বিম নাকি ওভার রিইনফোর্সমেন্ট বিম। এখন তাহলে আমাদের জানা উচিত যে আন্ডার রিইনফোর্সমেন্ট বিম কাকে বলে এবং ওভার রিইনফোর্সমেন্ট বিম কাকে বলে। আন্ডার রিইনফোর্সমেন্ট বিমটা হচ্ছে যে সকল বিম এমনভাবে ডিজাইন করা হয় যে কংক্রিটের ক্ষেত্রফল এবং স্টিল ক্ষেত্রফল এমনভাবে ডিজাইন করা হয় যে আন্ডার রিইনফোর্সমেন্ট বিম যেহেতু আন্ডার রিইনফোর্স অর্থাৎ কম পরিমাণ রড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ স্টিলে পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হওয়ার পূর্বে কংক্রিটে পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হওয়ার পূর্বে আমাদের স্টিলে পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হয়। আবারও বলছি, যে সকল ভীম এর চাপ এলাকার কংক্রিটের ক্ষেত্রফল এবং টান এলাকার স্টিলের ক্ষেত্রফল এমনভাবে ডিজাইন করা হয় যে কংক্রিটে পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হওয়ার পূর্বেই স্টিলে পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হয়, এ ধরনের ভীমকে মূলত আন্ডার রিইনফোর্সমেন্ট ভীম বলা হয়। আন্ডার রিইনফোর্সমেন্ট ভীমে কি হয় যে সুষম ভীম বা ব্যালেন্সড ভীম আছে তার থেকে কম পরিমাণ রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। যেহেতু এই ভীমে আগে পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হয় স্টিলে, ফলে স্টিলটা কি হয় আগে ব্যর্থ হয়ে যায়। স্টিল যদি আগে ব্যর্থ হয় তাহলে কি স্টিল যেহেতু নমনীয় পদার্থ, তাহলে সতর্কতামূলক নির্দেশনা পাওয়া যায়। বিম মূলত আন্ডার রিইনফোর্সমেন্ট বিম হিসাবেই ডিজাইন করা হয়। এবার আসি আমরা ওভার রিইনফোর্সমেন্ট বিম। ওভার রিইনফোর্সমেন্ট বিমটা হচ্ছে এর জাস্ট বিপরীত, অর্থাৎ এই ধরনের বিম যে হচ্ছে গিয়া কংক্রিটের চাপ এলাকার ক্ষেত্রফল এবং স্টিলের টান এলাকার ক্ষেত্রফল এমনভাবে ডিজাইন করা হয় ওভার রিইনফোর্সমেন্ট বিম যেহেতু, অর্থাৎ স্টিলে পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হওয়ার পূর্বেই কংক্রিটে পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হয়ে যায়, এটাই মূলত ওভার রিইনফোর্সমেন্ট বিম। অর্থাৎ আন্ডার রিইনফোর্সমেন্ট বিমের বিপরীত সংজ্ঞা। এখানে যেহেতু কংক্রিটে পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হওয়ার পূর্বে স্টিলে পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হয়নি, সেক্ষেত্রে আমাদের কংক্রিটে আগে পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হয়েছে, তাহলে কংক্রিটটা কি হবে আগে ফেল করবে, ফলে কংক্রিট ভঙ্গুর পদার্থ, বিমটি ভেঙে যাবে কোনো প্রকার সতর্কতামূলক নির্দেশনা ছাড়াই। এখন আমরা স্টিলের রেজিস্টিং মোমেন্ট এবং কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট থেকে এতটুকু পাইছি যে বিমটি ব্যালেন্সড বিম নয়।
আর দুইটা মানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্টিলের এমটি এর পরিমাণটা এমসি থেকে বেশি, সো আমরা বলতে পারি ভীমটি ওভার reinforcement beam। ওকে, আশা করি সকলেই বুঝতে পারছেন। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।